হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাতের আড্ডা। তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল রাতের আড্ডাতে। আজকে আমরা একটা নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সাথে আমাদের বাকি সব টিমমেটরা উপস্থিত হয়ে গেছে। আমি আকাশ আছি তোমাদের সাথে। আমাদের মধ্যে আছে রিকু, সৌমেন এবং শান্তনু। এতদিন তোমরা আমাদের চ্যানেলে হরর এবং কিছু রহস্যজনক গল্প শুনেছ। আজকে আমরা শান্তনুর কাছ থেকে একটা নতুন হাস্যকর গল্প শুনে নেব। তো চলো আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক শান্তনুর কাছ থেকে শান্তনুর সেই হাস্যকর গল্পটি। আচ্ছা, তাহলে শান্তনু, তুই আমাদেরকে বলছিলি যে একটা হাসির গল্প আছে আমাদের আজকে নতুন একটা এপিসোডে। তো আসলে বিষয়টা কোথা থেকে শুরু হয়েছিল সেটা জানতে চাচ্ছি আর কি। এটা আমার একটা ছোটবেলার ইনসিডেন্ট, মোটামুটি 12 বলতে পারো, 12-এর টাইমের গল্পটা বলি, তোমরা বুঝতে পারবে সব। অবশ্যই, তাহলে গল্পটা শুরু কর। শুভ সন্ধ্যা সবাইকে। অ্যাকচুয়ালি জিনিসটা ঘটে যায় একটা যাতায়াত মাধ্যমেই। কিরকম, তখন আমি ক্লাস 12-এ পড়ি। আমার বন্ধু বান্ধব হিসেবে আমার কলেজ ফ্রেন্ডরাই ছিল সেই সময়। পাড়ার বন্ধু বান্ধব আছে টুকটাক, সেটা আলাদা। স্কুল ফ্রেন্ড যারা হয়, স্কুল ফ্রেন্ডদের মধ্যেই একটা হয়েছিল জিনিসটা। আমি বেসিক্যালি ভোকেশনাল স্টুডেন্ট ছিলাম। তা সেই সময় যখন 12 পাস করি, সবাই জানো একটা পলিটেকনিকের তখন একটা আসে, পলিটেকনিক বা আইটিআই একটা এরকম একটা বিষয় থাকে যে কেউ পলিটেকনিক করবে, কেউ আইটিআই করবে, কেউ ডাইরেক্ট বানাবে। হ্যাঁ, বিটেক মানে টেকনিক্যাল ফিল্ডের উপরে। তা এরকম একটা খোঁজ আসে যে কলকাতার দিকে একটা ইয়ে আছে, সংস্থা আছে, তারা এই যে পলিটেকনিকের প্রিপারেশন নেওয়ার জন্য তারা কোচিং দেয়। আচ্ছা, তা আমাদের স্কুলের যে হেড টিচার ছিলেন তিনি আমাদেরকে বললেন যে তোমরা যাও, গিয়ে ওখানে দেখতে পারো, তোমাদের তো এরপর প্রিপারেশন যদি কিরকম সেরকম ক্লাস কিরকম কি বৃত্তান্ত, যাও। এবার আর ওদের 3 দিন ছিল ফ্রি ক্লাস। এবার কলকাতা তো অনেকটা দূরে, আমরা কন্ট্যাক্ট করে ভাবলাম যে ঠিক আছে যাই, একদিন যাই দেখি, তারপরে যদি হয় তাহলে আরো একদিন যাব। এবার প্রথম দিন যাওয়া হবে। আমাদের স্টেশনেই গোবরডাঙ্গাতেই একটা লোকাল আছে, সকালবেলা 11টার দিকে। আমরা ওখানে বলে দিই কলকাতাতে। ওটা ছিল অ্যাকচুয়ালি ময়দানে। আচ্ছা, ময়দানে ছিল। তো ময়দানে বলে দিয়েছিলাম ওখানে যে আমরা 1টা-1:30 বাজবে ঢুকতে। বললো হ্যাঁ, তাহলে তোমরা ওই ক্লাসটা অ্যাটেন্ড করো। 3টের সময় একটা ক্লাস আছে, সেই ক্লাসটা অ্যাটেন্ড করো। ঠিক আছে, আমরা যাবো সেই টাইমে। এবার সকালবেলা যখন এখান থেকে সবাই বেরোবো, স্টেশনে সবাই মিট আপ করলাম যে সবাই যাব। যাওয়ার সময় ঘটনাটা কি ঘটে, আমরা ছিলাম টোটাল 6 জন বন্ধুগুলোর নাম একটু বলে দিইনি তার আগে। বন্ধুগুলো হচ্ছে, একজন হচ্ছে অর্জুন, মানে ওই হচ্ছে এইখানকার এই জিনিসটা সবচেয়ে মেন কালপিট এক কথায়। আচ্ছা, মেন কালপিট হচ্ছে ওই। তারপরে হচ্ছে রানা ছিল, আর ছিল কালু। ঠিক আছে, কালু মোটামুটি ওই ছেলেটা এচুড়ে পাকা বলতে পারো, কিন্তু একটু মানে অল্প বয়সে যেটা হয় আর কি আমাদের মধ্যে। আর একটা বন্ধু ছিল সুদীপের যদি বেশি একটুখানি বলি, সুদীপ অরিজিনালি ওর নাম হচ্ছে শুধু, আমরা ডাকতাম শুধু। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। শুধু বলে ডাকতাম কারণ একটা যেটা বললাম না এর মধ্যে একটা ব্যাপার আছে, বন্ধু বান্ধবের বিষয় না বলাই ভালো। আর একটা বন্ধু ছিল অভিক যে ছেলেটা ছিল, ও না একটু মানে কথা বলতে গেলে কথা মানে ফেসে গেছে গলাটা একটু হালকা। আর কথা না ওই হালকা চোঙাতে যেমন আওয়াজ হয় না, মাইকে যেরকম আওয়াজ হয়, সেই জন্য ওর নাম আমরা দিয়েছিলাম চোঙা। ঠিক আছে, আচ্ছা। এবার এই কজন আর আমি ছিলাম ঘটনা চক্রে সেই দিন। আচ্ছা, 1 মিনিট মানে চোঙা এটা কারোর নাম হতে পারে, এটা যে বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তাহলে মানে এছাড়াও এই যে ব্যক্তিটি আছেন চোঙা,
তো তোমরা যদি তোমাদের ফ্রেন্ড সার্কেলেও যদি এরকম কেউ থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। চলো আমরা শুরু করি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাদের বন্ধু বান্ধবের নাম না আমরা ইউনিক দিই। আচ্ছা, আমার একটা বন্ধুরা যেরকম ভাবে ডাকে আসল নামে কোনোদিনও আমার একটা বন্ধু নাম হচ্ছে ঘাস। আচ্ছা, ঘাস এরকম। তা এরকম ওই যে অর্জুন ছিল, অর্জুনের নাম এরকম হাস্যকৌতুক, সেটা আমি এখন মানে ওর একটু হালকা ফিউজ কাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিউজ কাট, ওর অরিজিনাল একটু ফিউজ কাটা। এবার আমরা ওই জন্য ওকে পাগল বলে ডাকি। যাই হোক, সেটা গল্পে ফিরে আসছি। এবার আর ওই অর্জুনের মধ্যে না হালকা একটু মেইলি বলে রাখা বলো, হালকা মেইলি ভাব আছে, একটু মেইলি হালকা, কি ম্যাক্সিমামটা মেইলি ভাব একটু, মানে কথাবার্তার মধ্যে নাকি এমনি আচার আচরণ পুরোপুরি ছেলেদের মতো। কিন্তু ও যখন কারোর সাথে মজা নেবে বা কারোর সাথে যখন খচরামি করবে তখন ও এমন করে কথা বলে পাকা মেয়েদের মতো লাগে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ঘটনা। এবার ইন্টারেস্টিং ক্যারেক্টার, আসলে কি বলবো, এক একজনের নাম শুনে খুবই হাসি পাচ্ছে। তো যাই হোক, ব্যক্তিগুলোর সাথে দেখা করতে পারলে খুবই আনন্দিত হতাম। ঠিক আছে, তোমাকে একদিন আমি নিয়ে যাবো তাদের কাছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যাই হোক, গল্পে আসছি। এবার কি হয়, আমাদের মধ্যে আমরা 5-6 লোক ছিলাম টোটাল। 6 জনের মধ্যে 4 জনই আমরা কি করেছি, ব্যাকে আসার টিকিট কেটেছি। টিকিট কাটার সময় রিটার্ন টিকিটটা কেটে নিয়েছি। আচ্ছা, 2 বন্ধু ছিল, এক হচ্ছে অভিক আর এক হচ্ছে রানা। এরা 2জন হচ্ছে পাকা, মানে অতিরিক্ত পাকা। আচ্ছা, রানা কি করে পাকা আর কি। হ্যাঁ, অভিক আর হচ্ছে রানা কি করেছে, বলছে না আমরা এখন টিকিট কাটবো না, আমরা পরে টিকিট কাটবো, মানে আসার সময় আবার টিকিট কাটবো। তারা শোনেনি সেটা, না এখন কাটবো না, কেটে রাখ, না কাটবে না, ভালো কথা। এবার ওরা শুধু সিঙ্গেল টিকিট কাটলো, যে শুধু যাওয়ার টিকিট কেটে, আর আমাদের সবার বাকি 4 জনের রিটার্ন টিকিট ছিল। আমরা ওখান থেকে গেলাম, ওখান থেকে আমরা দমদম আসলাম, দমদম থেকে মেট্রো ধরে ময়দান গেছিলাম। ওখানটাতে একটা ঘটনা হয়, মেট্রোতেও একটা হাসির ঘটনা ঘটে। ফার্স্ট টাইম মেট্রো, ঠিক আছে। আমি টুকটাক আমার যাওয়া আসে, আমার পিসি বাড়ি আছে ওদিকে কলকাতার দিকে, তা আমি যেতাম। এবার আমি চিনতাম ওই জায়গাটা। এবার আমি বললাম যে ভাই এরকম একটা কয়েন, এখনো আছে, দেখবে ইন্ডিয়াতে এরকম একটা কয়েন আছে, মেট্রোতে একটা কয়েন সিস্টেম, ওটাই টিকিট। ওই কয়েনটা তুমি টাচ করে যাবে, এন্ট্রি নেবে, টাচ করে যাবে, যখন ব্যাকে আসবে তখন ওটা ফেলে দিতে হবে। এবার কি হয়, ওই কয়েন আমি বন্ধুরাকে বলেছি, বন্ধু ঠেকাবি, ওখানটাতে ঠেকাবি। আমি বলেছি অর্জুন একটু বললাম না হালকা পাগল, কি করেছে, আঙুলের ছাপ দিচ্ছে। ঠিক আছে, এবার আমি বেরিয়ে গেছি, আরো একজন বেরিয়ে গেছে, সরি, ও কি করছে, আঙুলের ছাপ, এ ভাই খুলছে না, আচ্ছা ঠিক করে দে। তখন দেখছি ও ডান হাত দিয়ে আঙুলের ছাপ দিচ্ছে আর বা হাতে টিকিটটা। আচ্ছা, মানে ও ভেবেছে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ডান হাতে হচ্ছে ছাপ দিচ্ছে আর বা হাতে ওর টিকিটটা রয়েছে। টিকিট কোথায় তোর, বলছে এই তো বা হাতে, টিকিটটা ঠেকাতে হবে। যাই হোক হলো, সেখান থেকে টিকিট ঠেকিয়ে নিয়ে গেলা হলো। বের করানোর সময় আমি ওকে বললাম, ভাই টিকিটটা আমার কাছে দে, আমি বের করে ঢুকিয়ে দিচ্ছি, তুই যেই গেটটা খুলবে বেরিয়ে যাবি। বেরিয়ে গেছে সবাই, সে কখনো কোনো ব্যাপার হয়নি। ওখান থেকে আমরা আবার গেছি, ওখানে গিয়ে ক্লাস করেছি। ক্লাস করার পরে ক্লাস করে 3টের সময় ক্লাস ছিল, 5টা অবধি ক্লাস হবে। এবার আমাদের নয় একটাই রুট জানা, যে ময়দান থেকে আমাদেরকে যখন ফিরতে হবে আবার দমদম আসবো, দমদম থেকে ট্রেন ধরবো। এবার ব্যাকে যখন আসছি তখনও ওই অর্জুনকে একটু সাবধানে আনতে হয়েছে, এনেছি। আনার পরে সবাই একসাথে ছিলাম, আসলাম। আসার পরে এতে ঢুকে তোমার হচ্ছে দমদমে ঢুকে তখন দেখছি অলরেডি আমাদের ট্রেন 5:45 একটা ট্রেন আছে, 5:35। আমরা তো ওখানে অলরেডি 5:35 হয়ে গেছে। আর অলরেডি মানে দমদমে প্রচুর লোক, প্রচুর পরিমাণে লোক, প্রচুর ভিড় থাকে, ব্যস্ততম স্টেশন। এবার কি হয়, আমরা এবার ভাবছি তাহলে একটা কাজ করি, আমাদের কাছে তো রিটার্ন টিকিট আছেই, আমরা এখান থেকে সোজা চলে যাব শিয়ালদা যাব। শিয়ালদা থেকে
ওর 1 ঘন্টা পরে ট্রেন, 6:38 ট্রেন, 1 ঘন্টা গ্যাপ আছে। এই গ্যাপটাতে আমরা কি করবো, 10-20 মিনিট লাগবে, হাজার জ্যাম খেলেও চলে আসতে পারবো শিয়ালদা। এখান থেকে অ্যাভেলেবেল গাড়ি, চলে এসেছি শিয়ালদা চলে এসেছি আমরা, এই ভেবেই চলে এসলাম। আসার পরে এবার হট করে আমার বন্ধু বলছি চ ভাই একটু বাথরুম যাব। বাথরুমে গেছি, বাথরুম করছি, করিডোরে নিয়ে সবাই আস্তে আস্তে একে একে ফিরছি শিয়ালদা থেকে। এবার এখানে কি বলেছিলাম প্রথমেই, যে আমাদের দুটো বন্ধু অলরেডি টিকিট কাটেনি, রিটার্ন টিকিটটা কাটেনি, সেটা অলরেডি শিয়ালদায় ঢুকে গেছে, তারা অলরেডি শিয়ালদায় রয়েছে। আর তখন সেটা কারণ মাথায় আসে, তারা তখন টিকিটটাও কাটেনি। যখন দমদম থেকে ট্রেনে উঠেছে বলছে টিকিট আছে তো আমার কাছে, টিটি ধরবে না, ঠিক আছে এই কথা। যাই হোক, আমরাও আর অতটা গায়ে লাগাইনি, ওইভাবেই এসেছি। আসার পরে বাথরুম করে যখন আমরা টিকিট কাটতে যাচ্ছে, ওই দুটো ছেলে যখন টিকিট কাটতে যাচ্ছে, তখন হট করে টিটি ধরেছে আমাদেরকে। টিটি ধরলো, ধরার পরে আমাদের তো আর অরিজিনালি আমাদের ওই 6টা বন্ধুর মধ্যে না কারোর মাথায় এটা আসেনি যে দুটো ছেলের কিন্তু রিটার্ন টিকিট কাটা নেই, সবাই ভুলেই গেছে, সবাই অ্যাকচুয়ালি ভুলেই গেছি। এবার টিকিট চেক করছে উনি, টিটি বলছে তোমার টিকিট দেখাও, এক এক করে সবার টিকিট দেখাচ্ছি। এখানটাতে সবার টিকিট ছিল, শুধুমাত্র কি বললাম ওই দুজনের ছিল না, রানা আর অভিক। এবার রানা চেক করতে করতে রানাকে যেই চেক করেছে বললো ঠিক আছে তুমি এই পাশে আসো, ডান দিকে আসো। আমাদেরকে 5-6টা ছেলে, 4জনকে একদিকে রাখলো, 2টোকে আলাদা রাখলো, রেখে 2জনকে ধরেছে। ধরে নিয়ে যাচ্ছে। স্যার ধরে নিয়ে যাচ্ছেন কেন? বলছে এটা এখানে এই জায়গাটা তোমরা যেখানটায় আছো এখানে টিকিট কেটে ঢুকতে হয়, তোমাদের টিকিট কোথায়? বলছে এই তো বলছে এটা তো রিটার্ন টিকিট কোথায়? এখানে তুমি যেখানে আসার টিকিট রয়েছে, আর তুমি সকালে এসছো, হ্যাঁ অনেকটা টাইম হয়ে গেছে, ভ্যালিড থাকবে না, হবে না, টিটি ফাইন করবে। ফাইন দাও, 260 টাকা না 65 টাকা করে ছিল, পার ইন্ডিভিজুয়ালি দাও, তবেই ছাড়বো, ছাড়তে পারবো না। ওই দুজনকে ধরে দিয়েছে। এবার আমরা বলছি স্যার আমরা তো স্টুডেন্ট মানুষ, আমরা একটা ক্লাসে এসেছিলাম, আমাদের পক্ষে সম্ভব না যে টাকা দেওয়া, অত টাকা নেই, ছেড়ে দিন স্যার। ছাড়বে না উনি বলছে না ছাড়ার কোনো গল্প নেই, ছাড়বই না। এখানটাতে ওই যখন টিকিট দেখানোর আগে তখন একটা ইনসিডেন্ট ঘটে। টিটিটা অরিজিনালি ভালো ছিল, শুধুমাত্র অর্জুনের পাকামির জন্য টিটিটা ধরতে বাধ্য হয়েছে আমাদের। আচ্ছা কিরকম? যখন টিকিট দেখাচ্ছিলাম আমরা, এক এক করে ফার্স্টে একজনকে ধরেছে, মনে নেই কাকে ধরেছিল এক্স্যাক্টলি, তাকে ধরেছে, বলছে দেখেছে, তাকে এক সাইডে রেখেছে, আর একজনকে দেখেছে আর এক সাইডে রেখেছে। রাখার পরে তারপরে হচ্ছে অর্জুন নাম বলছে কাকু জানেন তো আমাকে না অনেকদিন করে টিটি ধরে। মানে আমরা সবাই স্যার করছি, আর উনি ডাইরেক্ট কাকু, মানে ওর কনফিডেন্স কি আছে জানো, টিকিট আছে, কোনো ব্যাপার না, টিকিট আছে, ওর এই বিষয়টা মাথায় নেই যে আমাদের মধ্যে দুজন এমন রয়েছে যাদের কাছে রিটার্ন টিকিটটা নেই। এবার যথারীতি কাকু জানেন তো এরকম করে জাস্ট বলেছে, উনি টিকিটটা নিয়ে এবার যখন নিতে যাচ্ছে তখন বলছে এই নিন ধরুন। পুরোপুরি ভাবে। আচ্ছা এইবার তোমার ওই কথাটা রিলেট করতে পারছি যে ও একটু মেয়েলি টাইপের। আচ্ছা মানে অ্যাকচুয়ালি ও ওখানটায় জেনারেলি ছেলেদের মতোই কথা বলে, কিন্তু ও যেহেতু একটু টিকিট আছে, টিটির সাথে ছ্যাবলামি করতে গেছে, টিটির সাথে একটা খচরামি করবো আমরা, ওই জন্য কি করেছে এরকম জাস্ট টিকিটটা নিয়ে বলছে এ নিন ধরুন। যেই বলেছে, এবার যখন নিয়ে যাচ্ছে ওদেরকে, কাকু ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন, ঠিক এরকম একটা আওয়াজ করে বলেছে। যেই না বলেছে টিটিটা তাকিয়ে পড়েছে। আমি টিটিটার সাথে কথা বলছিলাম, টিটিটা ছেড়ে দিত, অরিজিনাল টিটিটা ছেড়ে দিত, কিছু বলতো না, যেহেতু অল্প বয়সী ছেলে, সবাই দেখতেই বোঝা যাচ্ছে যে সব 11-12 ছেলে, ছেড়ে দিত। যখনই ওই কাউন্টার আবার একটা বলেছে মজা করছে, টিটিটা সেন্টিমেন্ট লেগেছে যে তবে রে, উনি তখনই বলেছে না ওনার মাথা তখন এসেছে। এবার আমি যখন ওনার সাথে গিয়ে কথা বলছি তখন উনি আমাকে বলছে না ছাড়া যাবে না। মানে দেখুন কাকু আমাদের ভুল হয়ে গেছে। আমি আর একটা বন্ধু ছিলাম, সেও গেছিল আমার সাথে, সেও বললো যে দেখুন কাকু আমাদের তো ভুল, আমরা জানতাম না, জানো না কেন, পাকামি করতে পারো যখন, আমি ছাড়বো না, টাকা না দিলে ছাড়বো না।
যা ছাড়বো না ওদের। এবার ওরা তখন বাইরে একটা জায়গায় বাইরে ধরে রেখে দিয়েছে, দুজন টিটি কোমরে হাত দিয়ে রেখে দিয়েছে, যেমন করে পুলিশ ধরে নিয়ে যায়। অ্যাকচুয়ালি একদম দেখে মনে হচ্ছে ওরা মনে কোনোটা মার্ডার করেছে বা চুরি ছিনতাই করেছে, চুরি ছিনতাই করেছে, ঠিক সেম ওরকমই লাগছে। ভালো কথা, তখনও জিনিসটা না অতটা আমার হাস্য কৌতুক লাগেনি। ও প্রথমে জানতাম যে অর্জুন ওরকম করে, ঠিক আছে, ও মজা করেছে, ভুল করেছে, আমি তার জন্য সরি চেয়েছিলাম, উনি শুনবে না, ঠিক আছে। পরে উনি দেখছে যে এরা কিছু দিচ্ছে না, টাকা পয়সা কিছু দিচ্ছে না, আর ফাইন পুরোই নেবে। আমরা এমন কি হচ্ছে, কাকু 100-200 টাকা ছিল আমাদের কাছে, কাকু 100-200 টাকা রাখুন, ছেড়ে দিন আমাদেরকে, ছাড়বে না, পুরো ফুল টাকাটাই নিতে হবে। আসলে ওনার সেন্টিমেন্টে লেগেছিল, যেহেতু সেন্টিমেন্টে লাগে আমার কথা হয়ে গেছে, উনি ছাড়বেই না। বলছে তোমার টাকা কি দেবে কি দেবে না, হবে না। সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ইশারা করলো, যে ধরে রেখেছিল সে কি করলো, একটা লেডিস ওয়াশরুম আছে শিয়ালদায়, এখন সেটা ভেঙে গেছে, এখন ফুড প্লাজা অনেক কিছু হয়ে গেছে ওখানটায়, তা ওর মধ্যে লেডিস ওয়াশরুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে আটকে রেখে দিয়েছে। শেষ পর্যন্ত লেডিস ওয়াশরুম মানে ওটা আগে ইউজ হতো, এখন ইউজ হয় না, লেখাও আছে পাশে লেডিস ওয়াশরুম, তার মধ্যে আটকেছে। আর ওর যে দরজাটা একেবারে অবিকল জেলখানার দরজার মতো, একেবারে ওরকম পুরো শিকফিক দেওয়া। আচ্ছা, এবার আমরা সেই সময় যথারীতি একটু ভয় পেয়ে গেছি যে দুটো বন্ধুকে ধরে নিয়েছে, কি করবে যদি পুলিশ আসে, পুলিশে যদি কোর্ট কাছারি হয়ে যায়, বাড়ি গিয়ে কি উত্তর দেবো। আর তখন একটা ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি যে পুলিশের লাল দাগ লেগে যাওয়া মানে জীবনে কেরিয়ার শেষ, এরকম একটা বিষয় হয়ে গেছে। যাই হোক, এবার আমরা দেখছি করে এবার আমরা বাকি যে 4টে বন্ধু ছিলাম, এমনকি ওই 4টে বন্ধু মিলে চেষ্টা করে যাচ্ছি যে কন্টিনিউ যে করে টাকা পয়সা জোগাড় করে ওদের ফুল পেমেন্ট ওনাকে দিয়ে 2টো ফাইন দিয়ে আমরা বেরিয়ে আসবো। জিজ্ঞাসা করছি যে ভাই টাকা দেখ, আমরা টোটালে 330 টাকা, আমার আজও মনে আছে, 330 টাকা আমরা জোগাড় করতে পেরেছি সবাই মিলে, 4 জন মিলিয়ে। আচ্ছা, যে দুটোকে ধরে নিয়ে গেছে সে দুটোর কাছে একটাও টাকা নেই, সেই দুটোর কাছে একটাও টাকা নেই, একটা একটু রিটার্ন টিকিটও কাটেনি। আবার মানে টাকা বলতে আছে 15-20 টাকা 50 টাকা এরকম আছে, আর ওদের ভিতরে ওই টাকাটা নিতেও পারছি না, আটকে রেখে ওদের কাছে যেতেও দিচ্ছে না, ডিরেক্টলি বলে দিচ্ছে যে যাওয়া যাবে না। আর এক ফাঁকে আমি কাকু একটু কথা বলবো ওদের সাথে, আমাদের কাছে কিছু টাকা হয়েছে, ওর সাথে কথা বলবো। আমরা গেছি, ওরা ঠিক জেলখানায় যেমন মানুষ দাঁড়ায় তেমন দুটো শিখ ধরে বলছে, এ ভাই কিছু কি ব্যবস্থা হলো, ঠিক এরকম, এ ভাই কিছু কি কোনো ব্যবস্থা, আমরা দিকে ব্যবস্থা করতে, ভাই টাকা দে, ভাই টাকা তো নেই, ভাই বাড়ি চল, সব টাকা দিয়ে দেবো, ভাই বিরিয়ানি খাওয়াবো, আমাদেরকে বের কর, ঠিক এরকম, ভাই বিরিয়ানি খাওয়াবো, তাও ঠিক আছে, বের কর আমাদেরকে। আচ্ছা কেন, আমার তখনও ওই বাদিকে যে লেডিস ওয়াশরুম লেখাটা চোখেই পড়েনি। আচ্ছা, বলছে ভাই বাথরুমের গন্ধে থাকতে পারছি না, মশা কামড়াচ্ছে, ঠিক এরকম। এবার যথারীতি আমরা আরো বেশি, টাকা নেই ওদের কাছে, কি করব, কিছু করার নেই, বাধ্য হয়ে ওই রানার বাড়িতে ফোন করি, যেহেতু রানার দিদি আছে, আর যে অভিকের দিদি আছে, কিন্তু অভিকের দিদি তখন কাজবাজ করতো না, রানার দিদি কাজবাজ করতো কলকাতাতে। আমি যথারীতি ফোন করলাম যে দিদি এরকম রানাকে আর অভিককে ধরেছে। কিসে ধরেছে? টিটিতে ধরেছে, এরকম টিকিট কাটেনি, পাকামি করে বলেছিলাম রিটার্ন টিকিট কাটতে, কাটেনি, এই বিষয়, তুমি কিছু টাকা অনলাইন করতে পারবে? বলছে ভাই আমার কাছে অনলাইন নেই। আমি বলছি তাহলে ক্যাশ? বলছে ক্যাশ তোকে দেবো কি করে? বলছে আমাদের কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। বলছে কতক্ষণ হয়েছে? তখন এরাও ভেবেছে যে যদি বাই চান্স ওখান থেকে নিয়ে চলে যায় তাহলে তো সমস্যা। ওর দিদি কাজ করতো সেক্টর 5-এ। ওর দিদি বলল তুই ওনাদেরকে বল আধা ঘন্টা ওয়েট করতে, আমি আসছি। ওর দিদি ওখান থেকে তাড়াতাড়ি করে, দিদি অলরেডি বাড়ি ফেরার জন্য আসছিল, তাড়াতাড়ি করে শিয়ালদা এসছে। আসার পরে টাকা পয়সা, এবার এসে আসার পর টাকা পয়সা দিয়েছে, ফুল পেমেন্ট করতে হয়েছে। ওর দিদি লাস্টে পুরো টাকাটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে 2টো টিকিটের পেমেন্ট দেওয়ার পরে ছেড়ে দিয়েছে আমাদেরকে। আচ্ছা, ছেড়ে দেওয়ার পরে এবার আমাদের তো অলরেডি গাড়ি ততক্ষণ মিস হয়ে গেছে। হ্যাঁ, এত ঝামেলা হয়েছে। ও অলরেডি দমদম থেকে এসছি এতটা টাইম, তারপরে এসে আর গাড়ি নেই এখন। গাড়ি এখন যে গাড়ি সেসব গাড়িতে ভিড় হবে, এখন যাবো না। যাবো কটার ট্রেনে?
গোবরডাঙ্গা লোকাল একটা আছে 8:30 8:30টার দিকে, আর এদিকে আমাদের টোটাল সবার খিদেও লেগেছে প্রচুর পরিমাণে, যে এখন না খেলে আর যেতে পারবো না, এত কিছু হয়েছে, টেনশনে আরো বেশি খিদে পেয়ে গেছে। ওর দিদি কি করলো, বলছে ভাই একটু ওই সামনেই একটা মল আছে, তখন বিগ বাজার ছিল ওই শিয়ালদাতেই, মল আছে, চ মল থেকে ঘুরেছে, এখন তো কিছু টাইম নেই, চ এসির হাওয়া খাবো, গরমের মধ্যে রয়েছিস। আর অরিজিনালি তখন প্রচুর গরমকাল, মানে তখন বলতে পারো 34 বৈশাখ এরকম টাইমে। যথারীতি আমরা কি করেছি, বললো ঠিক আছে চল, যদি খাওয়া দাওয়া করতে হবে ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। দিদি যখন বলছে চলো যাই, গেছি, যাওয়ার পরে এসির হাওয়া টাওয়া খেয়েছি, এসির হাওয়া টাওয়া খেয়ে আমরা বেরিয়েছি বলছি সরি, ওখান থেকে এসির হাওয়া টাওয়া খাচ্ছি। দিদি বলছে চ উপরে খেতে যাবো। আমি কি খাবে, তা বলছে চল না দেখি। গেছি, তুই বিশ্বাস করবি না আকাশ, ওখানটাতে টোটাল আমরা ছিলাম ও দিদিকে নিয়ে 7 জন লোক। আমাদের খরচা হয়েছিল টোটাল 7 জনে 90, হ্যাঁ 7 জন, ওই 400-500 টাকা খরচা হয়েছে টোটাল। দিদি বললো বার্গার খাবো, ছবিতে দেখাচ্ছে বিশাল বড়, বিশাল বড় বার্গার। আমি ভেবেছি ঠিক আছে চলো খাওয়া যাক, কোনোদিন ট্রাই করিনি, ছোট তো অনেকদিন ট্রাই, আর আমরা গ্রামের স্পন্দিক ছেলে ভাই, সব ট্রাই করিনি। ঠিক আছে চলো ট্রাই করা যাক। এসছে যখন, মানে ওইটা মানে একটা 2 কামড়ে শেষ করতে পারবে, 2 কামড় লাগবে, আমার মতো ছিল না, 2 কামড় লাগবে। নিল কত করে, 80 টাকা করে, আমার আজও মনে আছে। হ্যাঁ মলে জেনারেলি এরকমই হয়, ওরকমই হয়, 80 টাকা করে। যাই হোক 80 টাকা দিয়ে আমরা ওটা খেলাম। খাওয়ার পরে আসতে এবার অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার দিয়ে লাস্টে খাওয়া দাওয়া করলাম। দিদি বললো দাঁড়া কোল্ড ড্রিঙ্কস খাও, তা বললো ঠিক আছে। এবার আমরা কিউরিওসিটি জেগেছে যে কি ব্যাপার কি করা যায়, একটু ঘুরে আসি, এত বড় মল একা একা এসছি, একটু ঘুরবো না ভাই, একটু ঘুরতে বেরিয়েছি, ভালো কথা। এবার প্রথমবার এক্সিলারেটর দেখেছি, ছেলেবেলে কি করছে, এক্সিলারেটরে নামছে, আবার কি করে আবার এক্সিলারেটরে উঠেছে, মজা লেগে গেছে। এবার এরকম করে বেশ অনেকবার চলাটা বোরিং লেগে গেছে। এবার ঢুকে গেছে বিগ বাজারের মলের ভিতরে, একদম ফুড প্লাজাটা ছিল উপরে, ওর ফুড প্লাজাটা উপরে ছিল, ওর নিচে ছিল বিগ বাজারটা। বিগ বাজারে ঢুকে গেছে, এন্ট্রান্সে ঢুকেছে, ওখানে এবার ওইটুকু বার্গার 2 কামড়ে শেষ, তার মধ্যে 2 জন আবার জেলে ছিল, বলতেই পারো, হ্যাঁ জেল খাটা আসামি। তারা কি করে, আমি শুধু ভাবছি যে জিনিসটা দেখতে কেমন হতো, এক্স্যাক্টলি দেখে তোমার এটাই মনে হবে, ওরা যখন বেরিয়েছে, ওদের যখন বের করিয়েছে ওখান থেকে, পুরো মনে হচ্ছে 2টো ছেলে জেল খেটে এসেছে, 3 দিন ধরে জেলে এমন মার মেরেছে যে আর অবস্থায় সেরকম, চুল সব খাড়া, ঠিক আছে, দাড়ি গোপ তো সেরকম একটা কারোর ছিল না, কিন্তু ওই একদম মুখ চোখ কালো হয়ে গেছে, চোখ টোক লাল, দিদি দেরি করতো কান্নাকাটি করে দিত, কান্নাকাটি হয়ে যেত। যাই হোক যথারীতি ওই রকম করে এবার ওরা ঢুকে গেছে, সবাই মিলে ঢুকেছি ওখানটাতে, কয়েকজন ছিলাম তার মধ্যে, যে ও দিদির কাছে। এবার ওর দিদির কাছে ওখানে আমরা বলে আমরা বেরিয়ে পড়ি। ওখানে সুদীপ বললো ভাই আমার আর শরীর দিচ্ছে না, ওটা 87 ছেলে ছিল, ও একটুখানি ওই যেহেতু অত কিছু হচ্ছে না, ও টায়ার্ড হয়ে গেছে প্রচুর পরিমাণে। বললো ভাই আমি কোথাও যাবো না, আমি এখানেই বসছি, তোরা যা, কোল্ড ড্রিঙ্কস আসলে আমি অর্ডার আসলে আমি ফোন করবো। ভালো কথা, আমরা বেরিয়ে গেছি। এবার যেহেতু ওই যেই বিগ বাজারে ঢুকেছি, ঢোকার পরে দেখছি আমরা 4 জন ছিলাম তখন, 4 জন না 4-5 জন এরকম ছিলাম। অর্জুন আর কালু, এদের মাথার মধ্যে কিছু একটা ঘুরছে, অর্জুন আর কালুর মধ্যে কিছু মাথাতে ঘুরছে, আমি বুঝতে পারছিলাম। এবার আমি আর রানা ঘুরছি, দেখছি এদিক সেদিক ঘুরছি। হঠাৎ দেখি আমাদের মধ্যে অর্জুন আর কালু মিসিং। আচ্ছা, মিসিং কোথাও হয়ে গেল হঠাৎ মিসিং। আমরা খোঁজ। এবার ওই জায়গাটা না মানে কিরকম ছিল, বাঁদিকে হচ্ছে ফুড ডিপার্টমেন্ট, একটা রেল ছিল, র্যাক ছিল ফুডের, তার
ঠিক পারে একটু নন ফুড খুঁজছিল, তারপরে গিয়ে কিছু জামা কাপড়ের, আর ওর পাশে ওই সোজাসুজি ছিল ট্রায়াল রুম। এবার বেশ খোঁজ খুঁজে পাই না, দুটো কোথায় গেল। আবার খানিকক্ষণ পরে দেখি ওরা দুটো মুখ মুছতে আসছে। আচ্ছা, মুখ মুছতে আসছে। কি হয়েছে রে, তোরা মুখ মুছছিস কেন? বলছে ভাই বাইরে থেকে কিছু খেয়ে এসেছে নাকি? না, বলছে ভাই বাইরে থেকে ট্রায়াল রুম থেকে বেরোচ্ছে সেই সময়। আচ্ছা, ট্রায়াল রুম থেকে বেরোচ্ছে। বলছে ভাই বিশাল খিদে লেগেছিল, খেয়েছি, খাবার খেলাম। আস্তে খাবার খেয়েছি, আস্তে আস্তে কেন বলছি? আর আমাদের কাছে দিলি না, তো কিছু টাকা নেই, এই মাত্র এত কিছু হলো আর তোরা এখন এসব করছিস, আমাদের দিতে পারছিস? আমাদেরও তো খেতে লেগেছে, ওইটুকু তো একটা বার্গার খেয়েছি, ও তো কিছুই হয়নি। বলছে তুই খাবি? আমি কি? হ্যাঁ খাবো। তো বলছে টুক করে ওই পাশে দেখ ড্রাই একটা কি আইটেম আছে, যদি মনে নেই, খাবারের আইটেম, মানে ওই হয় না রেডিমেড হটডগ বা স্যান্ডউইচ, রেডিমেড স্যান্ডউইচ যেগুলো, ঠিক ওই রকম জিনিস ছিল ওদিকে। পিৎজা রেডিমেড কিছু দিকে গরম করে খেলেই হয়ে যাবে। বলছে ওখানে দেখ আছে, ওটা নিয়ে টুক করে চলে যা ট্রায়াল রুমে, টুক করে চলে যা, গিয়ে খেয়ে চলে। তোরা এইসব করেছিস? তুই জানিস না সিসিটিভি আছে? বলছে হ্যাঁ আছে, এখানে তো অরিজিনালি অত কিছু নেই, ট্রায়াল রুমে আছে, ট্রায়াল রুমে সিসিটিভি তো ওখানে তো কিছু পাবে না। আমি ট্রায়াল রুমে গেছি, ট্রায়াল করতে গেছি, খেয়ে দিয়েছি। মানে অল্প বয়সে যত শয়তানি বুদ্ধি গিয়ে ওই করেছে। বললাম দেখ ভাই এখানে, মানে ওইখান থেকে নিয়ে গিয়ে ট্রায়াল রুমে খেয়ে দে চলে এসেছে। আমি বললাম দেখ ভাই এখানে আর থাকিস না, কোথা থেকে দেখে নিয়েছে, আর এমনি আজকে ব্যাড বাস যাচ্ছে অলরেডি সকালবেলা থেকে হচ্ছে এরকম, আর কিছু চাই না, তুই ভাই এখান থেকে বেরো। বলছি না একটা খাবো আর একটাও খাস না। রিকু দিদিকে ফোন করছে না, তোদের বাড়িতে কিন্তু আমি ফোন করবো। আমার অলরেডি ভয় লেগে গেছিল সেই সময়। রানা আমার সাথে ছিল, রানা অলরেডি তো জেল খাটা আসামি হয়ে গেছে, ওর আরো অবস্থা খারাপ, ও কি করেছে, বলছে ভাই চ আমার দিদি রয়েছে উপরে, দিদি ডাকছে, কোল্ড ড্রিঙ্কস চলে এসছে হয়তো, যদিও কোল্ড ড্রিঙ্কস আসেনি, এবার ছেলেবেলা তো বোঝাতে হবে যে কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, বলে নিয়ে গেছে উপরে। এইসব ছেলে মেয়ে মানে বিপদ। হ্যাঁ, পকিয়ে নিয়ে গেছে উপরে। চলো ঠিক আছে, রানা দায়িত্ব করে নিয়ে গেল সবাইকে, আমাকেও নিয়ে গেলাম, গিয়ে কোল্ড ড্রিঙ্কস তখনও আসেনি, কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে দে এবার বললো ভাই এবার তাহলে চল বাড়ির দিকে। ঠিক আছে, এবার রানার দিদি হচ্ছে বলছে ভাই এখন তো তাও একটু ভিড় হবে, আমি জেনারেলে যাব না, তোরা তো অলরেডি ছোটা ছেলে আছিসই, তারা একটা কাজ কর, আমি তাহলে লেডিসে যাই আর তোরা অন্য বগিটায়। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, এই করে ও দিদিকে লেডিসে তুলে দিয়ে, লেডিসের ঠিক পরেই ভ্যান্ডার খোঁজ পড়ে, ভ্যান্ডারে উঠেছি। এবার অরিজিনালি কি হয়, ওর আমাদের মধ্যে এখানে বলা হয়নি, দুটো বন্ধু অরিজিনালি নেশা করছিল, মানে অল্প বয়স থেকেই নেশা করে। কি খায়? বিড়ি সিগারেট লুকিয়ে খায়, ঠিক আছে, যেটা হয় আর কি ছোটবেলা থেকে। বাড়ির বাইরে এসছে, কোথা থেকে 5 টাকার না 10 টাকার বিড়ি প্যাকেট কিনে নিয়ে এসছে, বিড়ি খাবে, বিড়ি খাওয়ার প্ল্যানিং। এবার বিড়ি তো ওখানে গিয়ে খেতে পারবো না, বিড়ি খেতে গেলে খেতে হবে কোথায় আমাকে, ওর মধ্যেই খেতে পারবো, আর বাড়ির ধারে গেলে তো অনেক ঝামেলা। বলছে ভাই ট্রেনে গিয়ে বিড়ি খাবো, ভ্যান্ডারে যাবো। ভ্যান্ডারে উঠেছে, ভ্যান্ডারেও বিড়ি খাওয়া যায় না, যদিও উচিত না, এবার ভ্যান্ডার লোক জেনারেলি খায় বলে ওরা উঠেছে ওখানটাতে। ওঠার পরে গাড়ি ছেড়ে দিয়েছে, খানিকক্ষণ পরে গাড়ি ছাড়ার পরে একে একে লোকে বিড়ি খাচ্ছে, ও খাচ্ছে হচ্ছে ভ্যান্ডারের মধ্যে। তো ওরা দুজন আবার সাইডে গিয়ে বিড়ি খেলো, নাম নিল না, তাদের ইমেজটা খারাপ হবে। তারা দুজন বিড়ি খেয়েছে, বিড়ি খাওয়ার পরে এবার গেটের ধারে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, একটা স্টেশন ঢুকেছে। আর সেই সময় না ওই ছেলেটা, আচ্ছা নাম বলেই দিই, সেই জায়গায় ছিল রানা। রানা কি করেছে, ও একটা যে প্যান্টটা পরে গেছিল, প্যান্টটা না ওই কি বলবো হালকা ঢোলা, বিশাল ঢোলা, প্লাজো টাইপের একটা প্যান্ট, মানে খুব লুজ টাইপ, আর যখন তখন অনেক কিছু মানে মেয়েদের মতো দেখতে অনেকটা। এইবার
রানা আর ওখানে ছিল হচ্ছে অর্জুন, দুজনে মিলে বিড়ি খাচ্ছিল। এবার রানার যখন ওই গেটে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, তো এবার অনেক সময় কি হয়, ছানার ক্যান ওঠে, ক্যান নামায়, এসব থাকে, ছানা টানা সব ওর মধ্যে দিয়েই যায়। এবার স্টেশন ঢুকে গেছে, ওরা নামতে একটু দেরি করেছে। এবার অত এক গাদা বালতি নামাতে গেলে ছিঁড়ে যেতে পারে, এই তুলবে, সেই সময় সেদিন ওই লোকটা তুলবে, ভুল বলে বললাম, তুলবে। এবার ওরা নামবে, তারপর তো ওর তুলবে। এবার যেই নেমেছে, নামতে দেরি হয়েছে, এইবার ওই ছানার বালতির হুকে রানার হচ্ছে প্যান্ট বেঁধে যায়, আর টান মেরে উঠে তুলেছে, প্যান্টটা গেছে ছিঁড়ে ওই ভরা ট্রেনের ভেতরে। হ্যাঁ, প্যান্টটা গেছে ছিঁড়ে। এইবার রানা খোঁজে গেছে, আমার এত টাকার প্যান্ট তুমি ছিঁড়ে দিলে, ঠিক আছে, পুরো একদম ঝামেলা হচ্ছে। কাকা বলছে, দেখ ভাইপো, ভুল করে হয়ে গেছে, সরে যা, মাথা গরম করেছে, তোরা কোনো এখানে ছিলিস, থাকিস না এখানে। ওরা শুনবে না। হ্যাঁ কাকা, তুমি জানো তোমার বাড়িকে মারো, তুমি যাও টাকা দাও, তুমি যাও টাকা দাও, টাকা না দিলে তোমায় ছাড়বো না, হবে না, আমরা এতগুলো বন্ধু আছি, অল্প বয়সের বুদ্ধি, সবাই বোঝাচ্ছে, সবাই, এবার কেউ বাচ্চা বলে গায়ে হাত দিচ্ছে না, আর শুনবে না। এইবার ওই লোক বলছে, তোর প্যান্টের দাম কত? বলছে, প্যান্টের দাম তুই জানো? 500 টাকা। 500 টাকা প্যান্টের দাম। বলছে 500 টাকা? তো 500 টাকা একটা নোট ওর হাতে দিয়েছে, বলছে যা বাড়ি গিয়ে প্যান্ট কিনে নিস, আর এই হচ্ছে 100 টাকা, এই 100 টাকা তোর যাতায়াত খরচা, বাড়ি গিয়ে প্যান্ট কিনে নিস। এবার এটা দেওয়ার পরে বলছে, এবার তুই একটা কাজ কর, তোকে তো প্যান্টের টাকা আমি দিয়ে দিলাম, বাড়ি গিয়ে প্যান্ট কিনে নিবি, আর যাওয়ার খরচাও তোকে দিয়ে দিলাম 100 টাকা, তাহলে তুই ছেঁড়া প্যান্টটা তো আমার হয়, ছেঁড়া প্যান্টটা খুলে যায়। এবার মানে ওই লোকটা তখন একটা চালাকি বুদ্ধি খাটিয়েছে, ছেঁড়া প্যান্টটা আমাকে খুলে দে। আচ্ছা, এইবার কোথায় যাবে? এতক্ষণ তো লোকটাকে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে, আশেপাশের লোকেরাও বলছে তোমরা বেশি কথা বলো না, তোমাদের ভুল ছিল, তোমাদের ভুল ছিল, হাড়গিস শুনবে না। বলছে হয় প্যান্ট খুলে দেয়, আর নাহলে এখানে তো টাকা পাবি না, আর নাহলে টাকা পাবি না, কান ধরে এখানে উঠবোস করবি, কান ধরে এখানে উঠবোস করতে হবে। ওরা বলছে, এবার ওরা বলছে, না কাকু এটা কথা না, আমি কেন প্যান্ট খুলে দেবো, আমি বাড়ি গিয়ে ল্যান্ড হয়ে যাবি, ল্যান্ড হয়ে যাবি, আমি তোকে প্যান্টের টাকা দিয়ে দিচ্ছি, তাই প্যান্ট ছেঁড়া প্যান্টটা তাহলে আমার, তাহলে এখনই কিনে নে, তাহলে তুই এখন কিনে নে, তুই আমার প্যান্টটা খুলে দিয়ে যা। এই করে করে লাস্টে টাকা পয়সাটা কোনো রকমে কাকাকে ওই পাশের লোকেরাও বললো যে দেখ ছেড়ে দাও ছেড়ে দাও, ওরা বুঝে গেছে যে যেটা ওদের ভুল ছিল, টাকাটা নিয়ে নাও আর ছেড়ে দাও। ওই লোকটা ভদ্র বলে তাও ওই লোকটা কি করেছে, যে বাবা দেখ 100 টাকা রাখ, 100 টাকা দিয়েছে, তোরা এই 5 জন আছিস, 4-5 জন আছিস, এরা খাওয়া দাওয়া করিস, কিছু ছিঁড়ে গেছে, আমিও বুঝতে পারি তোদেরও ভুল হয়েছিল, ঠিক আছে চা 100 টাকা রাখ, দিয়েছে। তখন আবার কি করেছে না, সেই টাকাটা নিতে ভুল করেনি, ঠিক আছে, টুক করে টাকাটা নিয়ে নিয়েছে, টাকাটা নিয়ে রেখে দিয়েছে। এবার ওই টাকাটা নিয়ে গোবরডাঙ্গায় আমরা নামার পরে রানা আর হচ্ছে আমাদের অর্জুন বললাম আগে থাকতে একটু পাগল টাইপের, আর বান্দর, অতিরিক্ত বাদরামি করে, শয়তানি করলো যে ওরা দুজন খাবে টাকাটা নিয়ে। বললো ভাই আজকে আমরা খাবো না, ঠিক আছে, আজকে খাবো না, আমরা হচ্ছে পরে একদিন খাবো ওখানে। হ্যাঁ ঠিক আছে, ওরা রেখে দেবে আলাদা করে, বলছে পরে একদিন খাবো। ঠিক আছে পরের দিন খাবি তোরা, সেদিন ডাকিস আমাদের, ঠিক আছে। আমরা যথারীতি বললাম ঠিক আছে, আমার একটুখানি স্টেশনে আছি, আমি একটু কাজ আছে, জেরক্স করতে হবে, আমি জেরক্স করতে যাচ্ছি, যে যার বাড়ি চলে গেছে। এবার যখন আমার জেরক্স হয়ে গেছে, তখন দেখছি ওরা অলরেডি সেখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, একটা স্টেশনের পাশে একটা দোকান দিয়ে ফুচকা খাচ্ছে। বললাম কি রে, এই ভাই খা, কিন্তু কাউকে বলবি না, ওই টাকা দিয়ে খাচ্ছি, কাউকে বলবি না, ঠিক আছে, কাউকে বলবো না, ঠিক আছে, কাউকে বলবো না। এবার ওরা এটা জানে না যে আমি অলরেডি একটা শয়তানি করে রেখেছি। কি শয়তানি? আমি ওদেরকে বলেছিলাম যে যদি খাওয়ায় পরে ওদের কাছে ঘাড় মুটকে খাবো আমরা। ওই দিকে আমাকে খাওয়ালো, বললো ভাই বেশি খাওয়া, আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, তুই 20 টাকাই বেঁচে আছে, 20 টাকার খা। 20 টাকার খেলাম, খেয়ে দে আমি এবার বেরোবো। যখন বেরোবো ও কি করেছে, আমাদের অর্জুনের বাড়ি আমার বাড়ি একই দিকে, অর্জুন ওই দিন দাদার বাইক নিয়ে এসছে। দাদার এখানে একটা জিনিস তুমি বুঝতে পারবে এবার,
যে এই সকাল থেকে অর্জুন যে পরিমাণে খচরামি করেছে কিনা, টিকিট কাটার ওখানটাতে ঝামেলা, টিটির সাথে ইয়ার্কি আড্ডা, প্লাস ওই ফুড প্লাজায় গিয়ে ঘুমবাং খাবার খাওয়া, চুরি করে খাবার খাওয়া, মানে তারপরে এদিকে এসে আবার ওই বিড়ি খেতে গিয়ে প্যান্ট ছিঁড়ে যাওয়া, ঠিক আছে, এই সব যে ঘটনাগুলো ঘটেছে, মানে ও তো খচরামি করেছে, ওর সাথে জিনিসটা ঘটেছে কিরকম, ব্যাকে ওর দাদার বাইক নিয়ে এসছে, বাইক নিয়ে চালাতে পারতো আগে থেকে, ছোটবেলা থেকে। এবার গ্রামের মধ্যে তো অসুবিধা হয়নি সেই সময়। এবার ও বাইক নিয়ে গ্যারেজে রেখেছিল, গ্যারেজ থেকে যখন বাইকটা বের করেছে, ঠিক বাইকটা বের করে বলছে ভাই আমি তো সাইকেল নিয়ে এসেছি, সাইকেলে করে যাচ্ছি। ও বললো দেখবি কারণ আমি ভীষণ গাড়ি চালাতে শিখে গেছি, স্টান্ট দেবো। হ্যাঁ ঠিক আছে, স্টান্ট দে। হ্যাঁ কিরকম স্টান্ট, ভিড়ের মধ্যে কেমন তুই স্টান্ট দিতে পারিস। ও কি করেছে, ও জিনিসটা বুঝতে পারিনি, ও হট করে ভাবেছে যে একটুখানি দেখাতে যাবো, দেখাতে গিয়ে পিক আপটা বেশি মুড়িয়ে দিয়েছে। আর ওই যখনই পিক আপটা তখনই তলায় ছিল একটা খোয়া, আর যেই খোয়া পড়েছে গাড়িটা, যেই একটু থ্রটল পেরেছে, স্কিড করেছে, যেই স্কিড করেছে সেই ছেলে পড়লো, খুব একটা লাগেনি ওর, পড়লো, পড়ে গিয়ে মানে হালকা স্লাইড করে গিয়ে পাশে ছিল একটু নর্দমা, কাত করে নর্দমার বাবা, কাত হয়ে ডাইরেক্ট নর্দমার। এইবার লোক, আমি প্রথমে আমি ওটার আগে ছিলাম, দেখিনি কোথায় গেল, বাইক পড়ে গেছে, ও কোথায় দেখতে পাচ্ছি না, দেখি নর্দমা থেকে পুরো কালো একটা ভূত উঠছে, পুরো কালো ভূত উঠলো। আজ ভাই এবার কি করবি, সকাল থেকে তোকে তুমি তো যা করছিলি, সকাল থেকে অনেক কিছু হয়েছে। এবার লোকজন এসে তুলছে, কেউ এবার পাশের দোকান থেকে জল এনেছে, জল টল দিচ্ছে, এই তুই ধো পুরো কোনো রকম ধুয়ে টুয়ে দেওয়া হলো। এবার ওর দাদার গাড়ি যেটা নিয়েছিল, ওই স্কিড করে পড়াতে ইন্ডিকেটার লাইটটা একটু ঘষে গেছে, ঠিক আছে, ওর হালকা পায়ে লেগে গেছে, হালকা কেটে গেছিল। এবার যেহেতু কেটে গেছে আর এমনি ভয়ও পেয়েছে, বলছে ভাই আমি আর গাড়ি চালাতে পারবো না, আমার একটুখানি আমার দাদাকে ফোন কর। আর ওর কাছে যে ফোনটা ছিল সে ফোনটা তো অলরেডি জলের মধ্যে পড়েছে, ফোনে আর কাজ করছে না, কানের মধ্যে পড়েছে, আর লোকে তো তার মধ্যে এসে পড়ে এলোবেলি জল মেরেছে, পড়েছে তখন আরো জল হয়ে গেছে, ফোন চলছে, কাজ করছে না। আমি ওর দাদার নাম্বার ছিল, দাদাকে ফোন করলাম, দাদাকে আসতে বললাম, ও দাদা আসলো, এসে গাড়িটা নিয়ে দেখলো, দেখে টেকে নিয়ে ওকে মারতে লাস্টে বাড়ি নিয়ে গেছে। মানে মোদ্দা কথা, এইখানে যে গল্পটা তোমাদেরকে বললাম, এটা পুরো টোটালি ওই অর্জুন রিলেটেডই ছিল, অর্জুনই আমাদের মধ্যে সেই দিনের জন্য ছিল কালপিট। মানে গোটা ঘটনাটা আসলে ও এমন ভাবে ঘটিয়েছে, মানে বলার মতো না আর কি, অবিশ্বাস্য ঘটনা, সাংঘাতিক। আচ্ছা, তো বন্ধুরা তোমরা শুনছিলে আজকে আমাদের একটা অদ্ভুত হাসির ঘটনা। সত্যি আসলে ঘটনাটা খুবই হাস্যকর ছিল। তোমরা হয়তো শুনতে পেয়েছো কিনা, অলরেডি আমার একটু শরীর খারাপ রয়েছে, সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, তার জন্য সরি। তো তার ভেতরেও আমি মানে এতটা হাসি পেয়ে গেছে, আমি আর হাসি কন্ট্রোল না করতে পেরে হাসতে হাসতে কাশি চলে এসেছিল আমার। তো যাই হোক, তো আজকে আমরা আমাদের এপিসোডটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। গুড নাইট।